উন্মোচিত হলো এবং রাজনীতির গণতন্ত্রের নতুন দ্বার উন্মোচিত হলো। আমি বলবো সবাই পড়বেন বইটি, বাংলাদেশের গণতন্ত্র সোনার পাথর বাটি, মেজারাইজ অব মিসকনসিভড। এটা যখন বিভিন্ন সময় কিন্তু ঐতিহাসিকভাবে এটার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ দাঁড়িয়েছে। আমি অত ইতিহাসবিদ নই, তবে যেটুকু দেখেছি আমাদের জ্ঞান অবস্থা যেটা আমরা দেখতে পারলাম সেটা হলো ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঙালিরা সোচ্চার হলো, তারপরে আবার পাকিস্তান আন্দোলনে সরাসরি জড়িত হলো। কারণ তখন তারা ব্রিটিশদের দ্বারা যেমন নির্যাতিত হয়েছিল, তৎকালীন সময়ে যারা হিন্দু জমিদার শ্রেণী ছিলেন বিভিন্নভাবে, যারা এলিটস অফ দ্য সোসাইটি, তাদের দ্বারাও মানুষের নিপীড়িত বা নির্যাতিত বা বৈষম্যের শিকার মনে করতেন। কিন্তু পাকিস্তান হওয়ার পরে দেখা গেল যে 52 ভাষা আন্দোলন হলো, বৈষম্যের অবসান হলো না। 6 দফা আন্দোলন হলো, 70-এর নির্বাচন হলো। স্বায়ত্ত শাসনের জন্য তখন মানুষে একতাবদ্ধ হলো। সেই স্বায়ত্ত শাসনের দাবি থেকে যখন 71 সালে 70 সালে নির্বাচনে এককভাবে শেখ মুজিবের উপরে মানুষের আস্থা রাখলো বাংলাদেশের মানুষ এবং তাকে প্রধানমন্ত্রী হওয়ার মতো ভোট দিয়ে তাকে নির্বাচিত করলো, তৎকালীন সময় পাকিস্তান সরকার অন্যায়ভাবে তাকে সেই তার ন্যায্য জিনিসটি না দিয়ে আমাদের বাঙালির উপরে চাপিয়ে দেওয়া হলো বিরাট একটা যুদ্ধ। আমাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হলো, গণহত্যা শুরু হলো নির্বিচারে, এবং সেখানে পাকিস্তানের সশস্ত্র শ্রেণী তার সঙ্গে আমাদের বাংলাদেশি দোসররাও সঙ্গী ছিলেন, যে চোখের সামনে, আমাদের চোখের সামনে দেখে। তখন বাঙালির কাছে এই বৈষম্য মুক্তির জন্য মুক্তি সংগ্রামের প্রয়োজন ছিল। যখন মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল তার উদ্দেশ্য ছিল একটি স্বাধীন দেশ পাওয়ার। কাজে মুক্তিযুদ্ধ পরবর্তীকালে স্বাধীনতার যুদ্ধ হিসাবে একটা স্বাধীন সার্বভৌম দেশের আকাঙ্ক্ষা নিয়ে মানুষকে সেই যুদ্ধে অংশগ্রহণ করলো এবং ফলশ্রুতিতে আমরা একটা দেশ পেলাম। এখন বাংলাদেশের মানুষের চিরদিনের আকাঙ্ক্ষা ছিল বৈষম্য থেকে মুক্তি, কিন্তু যখন আমরা নিজস্ব দেশ পেলাম মানুষের মনে করলো এই দেশ আমার দেশ, এই দেশ আমি প্রজাতন্ত্র করলাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটাকে কারো হাতের জিনিস, আমার দেশ, এখানে আমাকে কেউ বৈষম্য করতে পারবে না। কীভাবে করতে পারবে না সেই জন্য তারা সামনের দিকে তাকিয়েছিল। কিন্তু দেখা গেল স্বাধীনতা 70 থেকে 71 পরের থেকে যে সরকারই এসছে আমাদেরকে কিন্তু বাংলাদেশের মানুষের সেই বৈষম্য থেকে মুক্তি হয়নি। সেখানে কিন্তু স্বাধীনতার সময় আমাদের বলা ছিল 4টি বিষয় আমাদের সংবিধান লিপিবদ্ধ ছিল, তার মধ্যে গণতন্ত্র সবচেয়ে বড় কথা। গণতান্ত্রিক প্রক্রিয়া থাকবে, সমাজতন্ত্র ছিল, জাতীয়তাবাদ ছিল, আর ছিল ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা বাঙালির বিশেষত্ব, এটাকে আমরা কোনো ক্রমেই বাঙালিকে ধর্মনিরপেক্ষতা থেকে বের করে বাঙালি তো থাকে না, এটা হলো বাস্তব সত্য কথা আমি মনে করি। যাই হোক, এগুলোর উপর ছিল, কিন্তু সেই গণতন্ত্র আমরা পেলাম না। আমরা যখন প্রথমে দেখলাম যে নিয়ন্ত্রিত গণতন্ত্র করার চেষ্টা করা হলো, নিয়ন্ত্রিত গণতন্ত্র মানে এক দল হবে, যেটা বাকশালে ছিল, এবং এক দলের মাধ্যমে তারাই নির্বাচন করবে, কিন্তু যারা হায়ারকি তারা অটুট থাকবে। এই নিয়ন্ত্রিত গণতন্ত্র বাথ পার্টির আদলে তৈরি করা হয়েছিল ইরাকের। এটা অনেক দেশে কাজ করে, যেমন চায়নাতে এখনও এটা কাজ করছে, নিয়ন্ত্রিত, রাশিয়াতে কাজ করছে। আমাদের তবে প্রশ্ন আছে, এই ধরনের নিয়ন্ত্রিত গণতন্ত্রের সত্যিকার অর্থে মানবাধিকার এবং বৈষম্যের অবসান হয় কি না। যাই হোক, সেটা জনগণ গ্রহণ করেননি। পরবর্তীকালে মার্শাল ল এবং সরকারি থেকে দল গঠন এটা চললো, সেখানেও নিয়ন্ত্রিত গণতন্ত্র। তবে বাংলাদেশের মানুষ কিন্তু তার জন্য বেশি, ওটার জন্য বাংলাদেশের মানুষ চেয়েছিল যে বৈষম্য মুক্ত দেশ, তার মানে ন্যায় বিচার ভিত্তিক আইনের শাসন, মানে সুশাসন ভিত্তিক একটি দেশ। সাধারণভাবে যে কোনো দেশের মানুষের একটি আকাঙ্ক্ষা থাকে, সেটা হলো আমরা একটি সমাজ চাই যেটা হবে আইনের শাসন এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা, বৈষম্য মুক্ত, অত্যাচার অনাচার নিপীড়ন মুক্ত দেশ। সেটার জন্যই সব যুদ্ধ হয়েছে, সেটার জন্যই মানুষের আকাঙ্ক্ষা ছিল। কিন্তু যে কোনো কারণেই হোক, আমরা পরবর্তীকালে যখন 90 দশকের 80 দশকের পর্যায়ে এসে বাংলাদেশের মানুষ মনে করলো যে আমাদের হয়তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটা সবচেয়ে বেশি আমাদেরকে এনশিওর করতে পারবে। তো তখন বাংলাদেশের মানুষ ঠিক করলো যে তারা একটি পিওর গণতন্ত্র, যেটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভালো গণতান্ত্রিক, সেটা হলো ওয়েস্টমিনস্টার টাইপ
ওয়েস্টমিনস্টার টাইপ পার্লামেন্টারি সিস্টেম যেটা ইংল্যান্ডে চালু আছে, সেটাই হলো সবচেয়ে ভালো গণতান্ত্রিক পদ্ধতি, যাতে দীর্ঘমেয়াদীভাবে আস্তে আস্তে স্লো বাট স্টেডিলি মানুষের বৈষম্যমুক্ত হয়, মানুষের অধিকার সমুন্নত হয় এবং সুশাসন নিশ্চিত হয়। কিন্তু দেখা গেল এর পরবর্তীকালে সরকারগুলো আসার পরে একটার পর একটা আমরা দেখতে পেলাম যে সরকারগুলো একনায়কতন্ত্রের দিকে চলে গেল। ওই ৭০ ধারা, এটাকে বানচাল করা সম্ভব ছিল না, যেহেতু ৭০ ধারা না হলে দেশ চালানো যাবে না। আমি ৭০ ধারার বিরুদ্ধে সবসময় লিখতাম, সবসময় বলতাম, বিভিন্ন সাজেশন দিয়েছিলাম। মওদুদ সাহেব আমাকে একদিন বললেন যে কাদের সাহেব, আপনি তো রাজনীতি করেন, হয়তো একদিন প্রাইম মিনিস্টার হবেন, আপনি কিন্তু ৭০ ধারা উঠিয়ে একদিনও দেশ শাসন। ওই সময় কি ঘটেছে দেশে, সেই প্রেক্ষিতে আপনি এগুলো মিলিয়ে নিলে আপনি ওই সময় একটা চিত্র পেয়ে যাবেন, এবং ওই সময় উনি কি ভেবেছেন, ওনার যে রাজনৈতিক চিন্তাটা, সেটাও এই বইগুলিতে পাবেন। আমি কয়েকটা বই পড়েছি, পৃষ্ঠা উঠতেছি, এবং ওনাকে তো অনেকদিন ধরে চিনি, এবং আমার বিবেচনা, আমি ব্যক্তিগতভাবে ওনার সামনে বলা ঠিক কিনা, আমি ব্যক্তিগতভাবে ওনার প্রচুর সমালোচনা করেছি, প্রচুর, এটা একদিন দুই দিন না। কিন্তু তারপরেও আমি বলবো যে জাতীয় পার্টির তাবৎ নেতাদের মধ্যে আমি ব্যক্তিগতভাবে ওনাকে সবচেয়ে পছন্দ করি। এটা এই কারণে করি না, করার কিছু কারণ আছে। আবার ওনাকে আমার খুব দুর্ভাগ্য লোক মনে হয়, খুব দুর্ভাগ্য লোক এই কারণে, উনি যখন জাতীয় পার্টির পুরো কর্তৃত্ব পেয়েছেন তখন আসলে সূর্য প্রায় ডুবে গেছে, এই পার্টিরও সূর্য প্রায় ডুবে গেছে, ওনারও জীবনেরও সূর্য। উনি তো বয়স হয়েছেন, মানুষ তো অনন্তকাল বাঁচে না, তাই না? আজকে থেকে মনে করেন 20 বছর আগে উনি যা করতে পারতেন, নিশ্চয়ই এখন সেই করার সক্ষমতা ওনার নাই। কিন্তু মানে উনি যদি আরো আগে পার্টির দায়িত্ব পেতেন, তাহলে আমার মনে হয় আমরা হয়তো অন্যরকম, খালি ওনার পার্টিই না, হয়তো দেশেই অন্যরকম দেখতাম। কারণ উনি অনেকবার অনেক কথা বলেছেন, যেগুলো বলেছেন সেগুলো করতে পারেন নাই, নানা রকম প্রতিবন্ধকতা, মাঝখানে একজন শিখণ্ডী সবসময় দাঁড়ায় থাকতো। উনি মানে যত সিদ্ধান্ত, তার মধ্যে একটা বাগড়া দেওয়ার মতো লোক থাকতেন সবসময় এই পার্টিতে। এই পার্টিকে ক্ষমতার থেকে নামার পর, মানে যখন নাকি জাতীয় পার্টি ক্ষমতা থেকে নেমে গেল 91, তারপর সত্যি কথা বলতে গিয়ে এই পার্টিকে আমার কাছে কখনোই ঐক্যবদ্ধ পার্টি মনে হয় নাই। সবসময় মনে হয়েছে পার্টির ভেতর থেকে কেউ না কেউ বাগড়া দিচ্ছে, কেউ না কেউ স্বাভাবিক গতিতে চলাটাকে থামিয়ে দিচ্ছে। এটা আমার একজন সাংবাদিক হিসেবে আমার অবজারভেশন আর কি এটা। তো সেটাকে যে শক্তভাবে থামাবে কেউ, সেই শক্তিটাও আমরা কখনো সক্রিয় দেখিনি। দেখতে গেলে ভালো হতো, কারণ দেশে আমরা সবসময় ভেবেছি একটা শক্তিশালী বিরোধী দল থাকা উচিত। এখন আমরা একটা দেশ পেয়েছি, একটা পার্লামেন্ট পেয়েছি, নির্বাচনে একটা হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদে আমরা যে বিরোধী দল পেয়েছি, এই বিরোধী দলকে অন্যরা কি বলে আমি জানি না, আমি কিন্তু এটাকে বিরোধী দল বলি না। এটা আসলে দেখেন, ওনাদের সঙ্গে দীর্ঘদিনের ঘর করাতো না, একই ঘর করতেন দীর্ঘদিন, এটা কিন্তু হয়। তো ওই ঘর একসঙ্গে ঘর, বাংলা সিনেমায় দেখবেন, ওই আপনার স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে যায়, হয়ে যাওয়ার পরে যখন আবার দুজনের মধ্যে কেউ একজন আঘাতপ্রাপ্ত হয় না, দেখবেন ওই ডিভোর্স হওয়া ব্যক্তিটা জড়ায় ধরে, তোমাকে অনেক ভুল বুঝেছি, অমুক করেছি তমুক করেছি, বাঁচানোর চেষ্টা করে। এখন এই সম্পর্কগুলি এরকম খুব সহজে যায় না। তো এখন এটা বিরোধিতা হচ্ছে, মাঠে বিরোধিতা হচ্ছে, এইগুলো লোক দেখানো আমি মনে করি পার্সোনালি। নৈতিকভাবে এই দলগুলো আসলে একই। তো এই সময়ে এবার যখন নির্বাচনে ওনারা অংশ নিলেন, অনেকের মতো কোনো যুক্তি নাই, অযৌক্তিকভাবে আমিও আশা করেছিলাম যে ভালো করবেন। তো আসলে যেহেতু যুক্তি নাই, অত ভালো করতে পারেন নাই, নানা রকম প্রতিকূলতা ছিল, সরকারের দিক থেকে ছিল। জাতীয় ঐক্যমত্য কমিশন একটা গঠন করা হয়েছিল, তারা জাতীয় ঐক্যমত্য, সেই জাতীয় ঐক্যমত্য জাতীয় পার্টি নাই। তো এগুলিতে আমরা মানে কত ফানি ব্যাপার কিন্তু দেশে ঘটেছে। তারপরে আমরা আশা করব সামনের দিনগুলিতে জাতীয় পার্টি ঘুরে দাঁড়াবে, এবং জাতীয় পার্টি যারা নেতাকর্মী আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের নেতার বইগুলো পড়ুন। এই কারণে যে আমরা দীর্ঘদিন, মানে আওয়ামী লীগের প্রায় ধরেন 15-16 বছর জাতীয় পার্টিকে লোকে মনে করতে এটা একটা দালাল পার্টি। সেই দালাল পার্টি যখন মনে করতো, তখনও আপনাদের নেতা কি বলতেন বিভিন্ন জায়গায়, এই বইটা পড়লে আপনারা বুঝতে পারবেন। এই যেমন মওদুদ আহমদ সম্বন্ধে বলা হয়, যেন রাজনীতিবিদ হিসেবে ছিলেন দালাল টাইপের, লেখক হিসেবে ছিলেন অসাধারণ। তো এটা একটা কারণ থাকে কি যখন লিখতে বসেন না, তারা চিন্তা করেন এই লেখাটা থাকবে,
আজকে থেকে 20 বছর 30 বছর পর লোকে পড়বে, পরে বিচার করবে যে আমি আসলে কি ভেবেছি কি বলেছি। আর ওনার যে বইগুলো, যেহেতু উনি ওই সময়েই বলেছেন, উনি কিন্তু পরে চিন্তা করে বলেন নাই, বানিয়ে বানিয়ে বলেন নাই, ওই সময়েই বলেছেন, সেহেতু এইগুলো পড়লে আপনি বুঝতে পারবেন যে যখন এই পার্টিকে লোকে তুচ্ছ তাচ্ছিল্য করতো অথবা আওয়ামী লীগের বি টিম বলতো, তখনও উনি কতটা স্বাধীনভাবে চিন্তা করতে পেরেছেন এই বইগুলি পড়লে আপনারা বুঝতে পারবেন। আমার কাছে অন্তত মনে হয়েছে। তো আমি আশা করব উনি ওনার লেখালেখির এই ধারাটা অব্যাহত থাকবে এবং সেই সঙ্গে ওনার আমি সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।